টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শেখ হাসিনার আহ্বান। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ। সিরিয়ায় বিদ্রোহীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অবৈধ মন্তব্য পুতিনের। আইএস দমনে রাশিয়ার সঙ্গে কাজ করার ইঙ্গিত ব্রিটেনের। এবং মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের ছবি প্রকাশ। তেহরানে সৌদি দূতাবাসের সামনে ইরানিদের বিক্ষোভ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বিশ্বের টেকসই উন্নয়নে আন্তর্জাতিক আর্থিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু ও ন্যায্য ভূমিকা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার জাতিসংঘের মূল অধিবেশনে বক্তৃতাকালে একথা বলেন তিনি। একই সঙ্গে জাতিসংঘে গৃহীত টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয় সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো রিপোর্ট। 2015 পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক 3 দিনব্যাপী জাতিসংঘ অধিবেশনের দ্বিতীয় দিনে রোববার সকাল 11:30টায় বক্তৃতা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Join all the people in adapting a universal agenda for sustainable development. I commend all those who contributed to the people-centered agenda. In 2000, I joined the world leaders to adopt the Millennium Declaration. Over the past 15 years, we mobilized our people and resources to realize the commitments that we made. We are happy that we attained almost all MDG targets, including those related to poverty eradication, reduction of mother and child mortality, communicable diseases. Realization of the MDGs has helped Bangladesh towards graduation as a middle-income country. জাতিসংঘ গৃহীত টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন, প্রযুক্তি সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতকরণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। In this collective journey, the international community must deliver on the means of implementation for each goal and across the agenda. We need support on finance, technology, capacity building and debt. বাংলাদেশ আজ এক নতুন উচ্চতায়। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নেতৃত্ব দিচ্ছে বিশ্বসভায়। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি হোটেলে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচি ইউনেপের পক্ষ থেকে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, কারো সহায়তায় নয়, বাংলাদেশ জনগণের সহায়তায় গঠন করেছে জলবায়ু তহবিল। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমির নাম বাংলাদেশ, যার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে থাকা নদীনালা, খালবিল আর দিগন্ত বিস্তৃত বনাঞ্চল তাকে বাঁচিয়ে রাখে প্রতিনিয়ত। কিন্তু বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বিপর্যয়ের যে বৈশ্বিক হুমকি অন্যান্য দেশের মতো তা আঘাত হানে প্রিয় বাংলার প্রকৃতিতেও। এতে দিনকে দিন বাড়ছে সমুদ্রে জলরাশির উচ্চতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বনাঞ্চল। বিশ্বব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষার নানা আন্দোলনের অংশীদার হয়েছে বাংলাদেশও। পরিবেশ সংরক্ষণে নিজস্ব তহবিলও গঠন করেছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপখ্যাত দেশটি। পরিবেশ রক্ষার নানা আয়োজনে যখন বাংলাদেশ উদ্যোগী, ঠিক তখনই এর স্বীকৃতি এলো বাংলার ঘরে। রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচি ইউনেপের প্রধান পরিবেশ সংরক্ষণে নেয়া নানা পদক্ষেপের স্বীকৃতি হিসেবে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ। আন্তর্জাতিক বিশেষ এই স্বীকৃতি গ্রহণ করে শেখ হাসিনা বলেন, দেশের জনগণ চেয়েছে বলেই এই অর্জন সম্ভব হয়েছে, আর তাদের চেষ্টার ফলেই বাংলাদেশ নিজস্ব জলবায়ু তহবিল গঠন করতে পেরেছে। Bangladesh was one of the first in the developing world to set up a national climate change fund. This national climate change fund, with our own resources from our own budget, we allocated money and we adopted
mitigation program. Our innovative people and home-growing solutions have brought remarkable results in addressing climate change. বিশ্ব পরিমণ্ডল আরও একবার সম্মান জানালো বাংলাদেশকে। পুরস্কারদাতা কর্তৃপক্ষ বলছে, স্বল্পোন্নত দেশের প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনার এই পদক্ষেপ পরিবেশ রক্ষার উদাত্ত আহ্বান জানাবে গোটা বিশ্বকে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দুর্নীতি বন্ধ করতে না পারলে বিশ্বব্যাপী দারিদ্র্য নিরসনে জাতিসংঘের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার জাতিসংঘের টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলনের শেষ দিনে দেয়া ভাষণে একথা বলেন তিনি। 28 মিনিটের এই বক্তব্যে সামাজিক সমতা, নারীর ক্ষমতায়ন, সিরিয়ার রাজনৈতিক সংকট ও অভিবাসী সংকট নিয়েও কথা বলেন ওবামা। সিরিয়ায় রাশিয়া ও পশ্চিম বাহিনীর আইএস বিরোধী অভিযান যেন দেশটির গৃহযুদ্ধে কোনো প্রভাব না ফেলে সেই বিষয়েও সতর্ক থাকার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। টেকসই উন্নয়নে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোকে দুর্নীতি বন্ধে আরও স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে কাজ করারও পরামর্শ দেন তিনি। That respect human rights, and the foreign conflict is more likely to arise where we have bad governance. When rural families are more likely to go without today some 60 million men একটি দেশের সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণকে কতটা প্রাধান্য দিচ্ছে তার উপর নির্ভর করে দেশটির সার্বিক উন্নয়ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে মানবাধিকার ও ন্যায় বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতির কারণে স্কুল, হাসপাতাল সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দ অর্থ পাচার হয়ে যায়। এগুলো বন্ধে প্রতিটি দেশের সরকারকে স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে কাজ করার পাশাপাশি অবৈধ অর্থায়নের বিষয়েও সতর্ক থাকতে হবে। স্পেনের কাতালোনিয়ায় আঞ্চলিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে স্বাধীনতাকামীরা। 135টি আসনের মধ্যে 72 আসন পেয়ে জয় পেয়েছে স্বাধীনতাকামী দলগুলোর জোট। এই বিজয় কাতালোনিয়ার স্বাধীনতার পথ সুগম করেছে বলে মন্তব্য করেছেন আঞ্চলিক প্রেসিডেন্ট আর্তুর মাস। অন্যদিকে মাদ্রিদের ডানপন্থী দলগুলো বলছে, কাতালোনিয়াকে হারালে এর প্রভাব পড়বে সমগ্র স্পেনের উপরে। শনিবার আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিজয়ের উৎসবে মেতে ওঠে স্পেনের স্বায়ত্তশাসিত কাতালোনিয়ার স্বাধীনতাকামীরা। কাতালোনিয়ার আঞ্চলিক নির্বাচনে শতভাগ ভোট গণনার পর দেখা যায় জুনস পার্সি দল পেয়েছে 62টি আসন এবং কট্টর বামপন্থী বিচ্ছিন্নতাবাদী দল ফার লেফট সেপারেটিস্ট পার্টি সিইউপি পেয়েছে 10টি আসন। অর্থাৎ 135টি আসনের মধ্যে 72টি আসন পেয়েছে স্বাধীনতাকামী দলগুলো। আমাদের স্বপ্ন সত্যি হবে এবার। আমি এই মুহূর্তটির জন্য বছর বছর ধরে অপেক্ষা করে আছি। আমি এত খুশি যে বলার ভাষা নেই। স্বাধীনতার জন্য আমাদের লড়াই সফল হবেই। কাতালান আঞ্চলিক প্রেসিডেন্ট আর্তুর মাস বলেন, এই বিজয় গণতন্ত্রের বিজয়। আঞ্চলিক নির্বাচনে এই বিজয়ের মধ্য দিয়ে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পেলে 18 মাসের মধ্যে আমরা স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন কাতালান রাজ্য প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে পারবো। জানি এই প্রক্রিয়াটা সহজ হবে না, তবু স্বাধীনতার জন্য সব করতে পারি আমরা। তবে এই নির্বাচনের ফলাফলে খুশি নয় মাদ্রিদ। তাদের বক্তব্য, কাতালানরা আলাদা হয়ে গেলে তা স্পেনের রাজনীতি ও অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আমাদের কাছ থেকে আলাদা হলে ওদের উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি আমরাও একটি বড় ভূখণ্ড ও জনশক্তি হারাবো। ইউরোপীয় ইউনিয়নও এটা মানবে না। স্পেনের পুরো অর্থনীতির 1/5 আসে উত্তর পশ্চিমাঞ্চলীয় কাতালোনিয়া থেকে। কাজেই এই রাজ্য হারাতে নারাজ কেন্দ্রীয় সরকার। তারা আইনি লড়াইয়ের মাধ্যমে কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগকে বাধাগ্রস্ত করার ঘোষণা দিয়েছে। এটি একটি যুক্তিহীন সিদ্ধান্ত। কাতালানদের বুঝতে হবে তারা কি করতে চাইছে। আমরা কোনোভাবেই সমগ্র স্পেনের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিতে দেব না। 15 শতকের আগ পর্যন্ত কাতালোনিয়া আরাগন রাজত্বের অংশ ছিল। ওই শতকের শেষ দিকে আরাগন ও প্রতিবেশী কাস্তিল একত্রিত হয়ে গঠিত হয় স্পেন। তবে 1701 থেকে 1714 সাল পর্যন্ত চলা যুদ্ধে স্পেনের রাজা পঞ্চম ফিলিপের বিরোধী শিবিরে যোগ দেয় আরাগন। এর প্রতিশোধ হিসেবে যুদ্ধ জয়ের পর পঞ্চম ফিলিপ কাতালোনিয়াদের নিয়মনীতি, আচার অনুষ্ঠান নিষিদ্ধ করেন। সেই থেকে স্পেনের সাথে থাকলেও বারবার কাতালোনিয়ারা আলাদা হওয়ার চেষ্টা চালিয়েছে। এই চেষ্টারই ফলে 1979 সালে স্বায়ত্তশাসন পায় অঞ্চলটি। 2014 সালের সেপ্টেম্বরে কাতালোনিয়া স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনে উদ্যোগী হয়। 9 নভেম্বর আয়োজিত প্রতীকী গণভোটে স্পেন থেকে আলাদা হয়ে যাওয়ার পক্ষে রায় দেয় 80% কাতালান। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ।
সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের ছবি প্রকাশ করতে শুরু করেছে সৌদি সরকার। এই দুর্ঘটনার জন্য সৌদি সরকারকে দায়ী করে তেহরানের সৌদি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার ইরানি। এদিকে এই ঘটনা সৌদি আরব ইরান সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি সরকারকে কটাক্ষ করে লেখা ব্যানার ফেস্টুন নিয়ে রোববার তেহরানের সৌদি দূতাবাসের সামনে জড়ো হয় শত শত ইরানি। হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার পুরোপুরি ব্যর্থ বলে আওয়াজ তোলে তারা। মিনায় নিহত হাজিদের সম্পর্কে তথ্য দিতে দেরি করার জন্য ক্ষোভ প্রকাশ করা হয় সমাবেশে। কয়েকটি বিষয় স্পষ্ট যে বিশেষ কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে এই মর্মান্তিক ঘটনা। বিশ্ব সম্প্রদায়ের উচিত আন্তর্জাতিক আদালতের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার তথ্য ও আলামতগুলো বিশ্লেষণ করে দেখা। এই ঘটনা নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বন্ধু এই অসাধু সম্প্রদায়ের হাতে মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানের দায়িত্ব থাকা উচিত না। ইরান সরকারের পক্ষ থেকেও এই দুর্ঘটনার জন্য সৌদি সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করা হয়। তবে এই দুর্ঘটনা মানবসৃষ্ট নয় বলে মন্তব্য করেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী খালিদ আল ফালি। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল কাজ করছে। রোববার আরব নিউজের ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে দাবি করা হয়, প্রায় ৩০০ ইরানি হাজির একটি দল নিয়ম ভেঙে উল্টো পথে হাঁটার কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। রিয়াদ ও তেহরানের একে অপরকে এই দোষারোপের ফলে দুদেশের সম্পর্ককে আরো তিক্ত করে তুলবে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা দুই দেশের কূটনৈতিক পর্যায়ে নানা ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। এতে করে হয়তো ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো সিদ্ধান্তে যাবে সৌদি আরব। পরস্পরকে দোষারোপ না করে কূটনৈতিক পর্যায়ে সকল সমস্যা সমাধানের চেষ্টা করা দরকার। গত বৃহস্পতিবার মিনায় পদদলিত হয়ে নিহত ৭৬৯ জনের মধ্যে ৬৫০ জন হাজির ছবি রোববার প্রকাশ করে সৌদি কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেদ্দার বাংলাদেশ কনসুলেট। আদনান আহমেদ, সময় সংবাদ। ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় বানি জেলা গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের হেলিকপ্টার হামলায় অন্তত ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছে বিবিসি। সৌদি সীমান্ত এলাকায় দেশটির ৩ সেনা কর্মকর্তা নিহত হওয়ার খবর প্রকাশের একদিন পরই এই হেলিকপ্টার হামলা হলো। এদিকে ইয়েমেনের দ্বিতীয় বড় শহর এইডেন ধীরে ধীরে সরকারের দখলে আসছে বলে ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের অনুগত ইরান সমর্থিত শিয়াপন্থী হাউথি বিদ্রোহীদের দমনে ২৬ মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলো ইয়েমেনে অভিযান শুরু করে। সানা থেকে হাউথিদের সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফেরানোই তাদের উদ্দেশ্য। এই অভিযানে এখন পর্যন্ত ৫,০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। আফগানিস্তানে একটি খেলার মাঠে জঙ্গি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ প্রায় ২৪ জন। রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে পাকতিকা প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। জঙ্গি গোষ্ঠী একটি মোটর বাইকে বিস্ফোরক দ্রব্য নিয়ে মাঠের পাশে বিস্ফোরণ ঘটায়। হামলার দায় এখনও কোনো দল স্বীকার করেনি। এর আগে একই দিন আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে পুলিশের একটি চেক পয়েন্টে হামলা চালায় আইএসের অন্তত ৩ শতাধিক জঙ্গি। এতে পুলিশের অন্তত ২ সদস্য নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় বিবিসি। অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল ৭টায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাব আল মাগারিবা নামের দরজা দিয়ে মসজিদ চত্বরে প্রবেশ করে। এ সময় ফিলিস্তিনি প্রার্থনাকারীরা তাদের অবরোধ করে রাখলে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং ফিলিস্তিনিরা পুলিশের দিকে পাথর ও দাহ্যবস্তু ছুড়ে মারলে পুলিশও তাদের দিকে স্টান গ্রেনেড ছুড়ে মারে। মসজিদটির ছাদেও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য অবস্থান নেয় বলে জানা গেছে। এদিকে কট্টর ডানপন্থী ইহুদি গোষ্ঠীগুলো মসজিদে প্রবেশের প্রস্তুতি নিয়ে সেখানে টানটান উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। প্রতিদিন ১২,০০০ অভিবাসী প্রবেশ করছে অস্ট্রিয়ায়, তথ্য রেড ক্রসের। সংকট সমাধানে আবারও জরুরি বৈঠকের ডাক জাতিসংঘ মহাসচিবের।
মেক্সিকোয় 43 ছাত্রের হারিয়ে যাওয়ার 1 বছর পূর্তিতে তাদের স্মরণে দেশটির ইগুয়ালার রাস্তায় পদযাত্রায় অংশ নিয়েছে নিখোঁজ ছাত্রদের অভিভাবকরা। এদিকে চীন থেকে আলাদা হয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের দাবিতে গত বছর হংকংয়ের আন্দোলনে সমর্থন দেয় দণ্ডপ্রাপ্ত চীনা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি মানবাধিকার সংস্থার কর্মীরা। অন্যদিকে মলদোভায় সরকার বিরোধী আন্দোলনে নেমেছে দেশটির রুশপন্থী হাজার হাজার নাগরিক। ঠিক 1 বছর আগে মেক্সিকোর যেই শহর থেকে নিখোঁজ হওয়ার পর আর ঘরে ফেরেনি 43 ছাত্র, সেই ইগুয়ালার রাস্তায় রোববার তাদের স্মরণে এক শোক পদযাত্রায় অংশ নেন নিখোঁজ ছাত্রদের অভিভাবকরা। এ সময় এই ঘটনার সুষ্ঠু বিচারের মাধ্যমে মামলার নিষ্পত্তির দাবি জানান তারা। মলদোভার রাজধানী চিসিনাওয়ে সরকার বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে দেশের কয়েক হাজার রুশপন্থী নাগরিক। এ সময় ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পরিকল্পনার বিরোধিতা করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা। চীন থেকে আলাদা হয়ে সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের দাবিতে হংকংয়ের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দেয় দণ্ডপ্রাপ্ত চীনা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে দেশটির কয়েকটি মানবাধিকার সংস্থার কর্মীরা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত বছরের ওই আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেয় 8 চীনা নাগরিককে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড দেয় দেশটির সরকার। নেপালের নতুন সংবিধান অনুযায়ী দেশটির সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে ভারতের উত্তরপ্রদেশের গোরাখপুরে নেপাল ভারত সীমান্ত বন্ধ করে বিক্ষোভ করছে দেশটির সংখ্যালঘু মাধেসি সম্প্রদায়। এ সময় নেপালগামী কয়েকশো পণ্যবাহী ট্রাক আটকে রেখে ভারত সরকারকে তাদের আন্দোলনে সমর্থন দেওয়ারও আহ্বান জানান তারা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ায় কমপক্ষে 2টি সামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। শনি ও রোববার সিরীয় সরকার নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে 2টি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এই ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর একদিন আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে গোলান ও গ্যালিলি অঞ্চলে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইনের ইসলামী জিহাদি সংগঠনের 5 সদস্য নিহত হয়। তবে সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছেন নিহতরা সবাই বেসামরিক নাগরিক ছিলেন। সিরিয়ায় বিদ্রোহীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে অবৈধ ও অকার্যকর বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার নিউ ইয়র্কের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের আগে মার্কিন গণমাধ্যমে এক সাক্ষাৎকারে পুতিন একথা বলেন। মধ্যপ্রাচ্যে আইএস দমনে নতুন জোট গঠনে তোড়জোড় চালিয়ে যাচ্ছে রাশিয়া। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের পক্ষে অবস্থান নেয় আইএস দমনের প্রক্রিয়া জটিল আকার ধারণ করছে বলে অভিযোগ করেন পুতিন। এদিকে ব্রিটেন প্রথম দিকে আইএস বিরোধী লড়াইয়ে রুশ উদ্যোগের সমালোচনা করলেও এই বিষয়ে অবস্থান পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে আইএসকে পুরো ইউরোপের জন্য হুমকি উল্লেখ করে তাদের দমনে রাশিয়ার সঙ্গে একযোগে কাজ শুরুর ইঙ্গিত দেওয়া হয়। একই উদ্দেশ্যে চীনের সামরিক উপদেষ্টার একটি দল কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়ায় পৌঁছাবে বলে জানায় রুশ গণমাধ্যম আরটি। প্রতিদিন গড়ে 12,000 অভিবাসী ক্রোয়েশিয়া হাঙ্গেরি সীমান্ত দিয়ে অস্ট্রিয়ায় প্রবেশ করছে উল্লেখ করে তাদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে রেড ক্রস। গ্রিসের পাইরিয়াস উপকূলে 24 ঘন্টার ব্যবধানে এসে পৌঁছেছে অন্তত 8,000 অভিবাসী। এই অবস্থায় অভিবাসী সংকট সমাধানে বুধবার আবারও জরুরি বৈঠক ডেকেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ব্রাসেলসের নর্দার্ন স্টেশন এলাকা থেকে সিন কোয়ান্টেনিয়ার পার্ক অভিমুখে রোববার হাজার হাজার মানুষ শরণার্থীদের আশ্রয় দেওয়ার দাবিতে পদযাত্রা করে। শরণার্থীদের প্রতি সংহতি জানিয়ে এমন বিশাল জনসমাগমকে মানবিকতার বিরল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন উদ্যোক্তা সংগঠন ব্রাসেলস সিভিক প্ল্যাটফর্মের এক কর্মী। এই র্যালির মাধ্যমে আমরা রাজনীতিবিদদের জানাতে চাই, মানুষ কখনো অবৈধ বা ভয়ানক হতে পারে না। তারাও সমতা ও সম্মান পাওয়ার অধিকার রাখে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে এখনো সার্বিয়ার বেরকাসোভো সীমান্ত দিয়ে ক্রোয়েশিয়ার বাবস্কা শহরে প্রবেশ করছে হাজার হাজার আশ্রয় প্রত্যাশী। এ স্রোত সামাল দিতে সীমান্ত পুলিশ অভিবাসীদের ছোট ছোট দলে ভাগ করে নির্দিষ্ট বিরতিতে সীমান্ত পার করাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অন্তত 60 জন স্বেচ্ছাসেবককে এই অভিবাসীদের খাবার, পানি ও গরম কাপড় দিয়ে সহায়তা করতে দেখা যায়। আমরা কয়েকজন বন্ধু ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে এসেছিলাম। এখানে এসে দেখি অভিবাসীরা কি নিদারুণ যন্ত্রণার মধ্যে আছে। পরে সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিলাম এখানে থেকেই তাদের সাহায্য করব। অভিবাসীদের কাছে অস্ট্রিয়া জেলার সবচেয়ে পরিচিত রুট হয়ে উঠেছে ক্রোয়েশিয়া হাঙ্গেরি পথ। ক্রোয়েশিয়া থেকে ট্রেনে করে হাঙ্গেরি, পরে সেখান থেকে 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে অভিবাসীরা পাড়ি জমায় অস্ট্রিয়ায়। সেখান থেকে সরকারি বাসে তাদের পৌঁছে দেওয়া হয় অস্ট্রিয়ার বিভিন্ন শহরে। এই রুটে প্রতিদিন গড়ে 12,000 অভিবাসী অস্ট্রিয়ায় প্রবেশ করছে বলে জানিয়েছে রেড ক্রস। অস্ট্রিয়া স্বেচ্ছাসেবকদের সহায়তা পেয়ে আপ্লুত অভিবাসীদের অনেকেই। ইউরোপমুখী যাত্রা শুরু হয় গ্রিসে পাড়ি জমানোর মধ্যে দিয়ে। রোববার 4000 অভিবাসীবাহী একটি জাহাজ লেসবস দ্বীপ থেকে পাইরিয়াস বন্দরে ভেড়ে, পরে 2 দফায় আরো 4000 অভিবাসী বন্দরে এসে পৌঁছায়। এর মধ্যে রোববার ভূমধ্যসাগরে ইউরোপমুখী 2টি নৌকা থেকে নারী ও নবজাতক সহ 250 অভিবাসীকে উদ্ধার করে ইতালির নৌবাহিনী। চলতি বছর গ্রিস হয়ে 3 লাখেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছে বলে জানায় আন্তর্জাতিক অভিবাসী বিষয়ক সংস্থা IMO। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। রবি ও সোমবার পৃথিবীর আকাশে দেখা যায় সুপারমুন। এদিন চাঁদকে দেখা যায় স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল লাল রঙের। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, পশ্চিম এশিয়া ও প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল থেকে দেখা গেছে এই দুর্লভ দৃশ্য। চাঁদের সৌন্দর্য দেখতে কে না পছন্দ করে। সেই চাঁদ যদি চলে আসে পৃথিবীর আরো কাছে, তাহলে যেন সৌন্দর্য যোগ হয় আলাদা মাত্রা। চাঁদ যখন পৃথিবীর কাছাকাছি চলে আসে এবং আকারে বড় ও উজ্জ্বল হয়, তখনই আমরা তাকে বলি সুপারমুন। বিজ্ঞানীরা বলছেন এবার চাঁদ স্বাভাবিক আকারের চেয়ে 14% বড় এবং উজ্জ্বলতা ছিল 30% বেশি। এবার এ দৃশ্য দেখা গেছে পৃথিবীর বেশ কিছু স্থান থেকে। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অষ্টম চন্দ্র মাসের 15তম দিনে চীনের মানুষজন উদযাপন করে মধ্য শারদীয় উৎসব। এই উৎসবে এক নতুন মাত্রা যোগ করে চীনের আকাশে দেখা যাওয়া সুপারমুন। সুপারমুন দেখা যায় আফ্রিকার দেশ লিবিয়ার ত্রিপোলিতেও। রাতের আধারে সুপারমুনের দৃশ্য দেখা যায় বেশ স্পষ্টভাবেই। সুপারমুন দেখতে প্রকৃতিপ্রেমী বহু মানুষ রোববার জড়ো হয় ব্রাজিলের রিও ডি জেনিরোর আরপোয়াদার সমুদ্র সৈকতে। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স ও কলম্বিয়ার বোগাতায় চাঁদ দেখার সুবিধার্থে বসানো হয় টেলিস্কোপ। আমার খুবই ভালো লাগছে। টেলিস্কোপের মাধ্যমে সুপারমুন দেখে মনে হচ্ছিল বিশাল এই পৃথিবীর তুলনায় আমরা সত্যিই খুব ছোট। এটা খুবই আকর্ষণীয়। রোববার ইউরোপের দেশ গ্রিসের এজিয়ান সমুদ্র উপকূলে মেঘাচ্ছন্ন আকাশে চোখে পড়ে সুপারমুনের বিরল দৃশ্য। এর আগে সর্বশেষ 1982 সালে সুপারমুন দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে আবার এই অপরূপ দৃশ্য উপভোগ করতে হলে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে 2033 সাল পর্যন্ত। শিরিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শেখ হাসিনার আহ্বান। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ। সিরিয়ায় বিদ্রোহীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অবৈধ মন্তব্য পুতিনের। আইএস দমনে রাশিয়ার সঙ্গে কাজ করার ইঙ্গিত ব্রিটেনের। এবং মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের ছবি প্রকাশ। তেহরানে সৌদি দূতাবাসের সামনে ইরানিদের বিক্ষোভ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।